প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের প্রথম পরিচ্ছেদ ভাষা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সূচিপত্র দেওয়া আছে কোন পাঠে কোনগুলো নিয়ে পড়ানো হবে। আচ্ছা, এরপরে আমরা পড়া শুরু করব ভাষা। মানুষ সৃষ্টির সেরা জীব, অবশ্যই তাতে তো কোনো সন্দেহ নেই। তার মনের মধ্যে সব সময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে। সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। হ্যাঁ, আমরা তো বিভিন্নভাবেই আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। সেটা যে শুধুমাত্র মুখ থেকে কথা বলেই তা কিন্তু না। আমরা কিন্তু চাইলে ছবি এঁকে, লিখে, ইশারা করে বা নেচে গিয়ে সাংকেতিক ভাষায় বিভিন্নভাবে আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি। ভালো কথা। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। হ্যাঁ, আমরা মুখ থেকে বলে যতটা পারি, অন্যভাবে তো ততটা আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না। মানে কথা বলে তো আমরা সবকিছুই বোঝাতে পারি, তাই না? যেভাবেই মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই কিন্তু ভাষা, তাই না? তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্যরা বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। ঠিক আছে, যদি সাধারণ কথায় ভাষা বলতে কি বোঝায়, তখন আমরা বলবো যে ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। ঠিক আছে, আমরা একটু এখানে হাইলাইটস করে দিই। তারপর কি বললো, এই অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা কি, যে ভাষার প্রাণ বলা হয় কাকে? ধ্বনিকে। অর্থপূর্ণ ধ্বনিকে ভাষার প্রাণ বলা হয়, এটা মনে রাখতে হবে। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। এরপরে হলো কি, ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত সমষ্টিকে ভাষা বলে। উনি একটু বিস্তারিত লিখেছে যে প্রথমে তো ভাষা আমরা কেন ব্যবহার করি? মনের ভাব প্রকাশের জন্য। তোমার মনে কি কথা আছে, কি চিন্তা ভাবনা আছে, তুমি মানুষকে কি বলতে চাও, সেইটা লেখার জন্য, সেই মনের ভাবটা প্রকাশের জন্য। তারপর কি, বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কি? এই যে আমাদের গলার মধ্যে যে অবস্থিত, যেখান থেকে আমাদের কণ্ঠ উচ্চারিত হয়, সেটাকেই বলা হয় বাকযন্ত্র। তো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, মানে কি, আমরা যে মুখ থেকে জিহ্বা, দাঁত বা এই যে শব্দটা বের হয়, এটাই তো ধ্বনি। সেই ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত, তাই না? এখন তুমি জঙ্গলে গিয়ে নিজের মতো করে আনমনে কিছু শব্দ বলতেছো, তাহলে সেটা তো আর ভাষা হতে পারে না। তুমি হয়তো মানুষের জন্য ব্যবহার করতেছো, অথবা তোমার পোষা বিড়ালকে ডাকতেছো, তাই না? সেটাই তো ভাষা। স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। ক্লিয়ার? কারণ ভাষা তো অনেকগুলো শব্দের সমষ্টি। যেমন আমি ভাত খাই, এখানে কিন্তু অনেকগুলো শব্দ আছে, আমি ভাত খাই, তাই না? আচ্ছা, এবার বলছি কি, অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ভাষার একটা মোটামুটি ভালো সংজ্ঞা হয়। কিন্তু এটা তো সুনীতি কুমারের চট্টোপাধ্যায়ের তার
যে ভাষার সংজ্ঞা সেইখান থেকে কিছুটা কপি করা হয়েছে আর কি। এরপর দেখো কি বলছে, স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। তা তো অবশ্যই, স্থান মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ভাষা কিন্তু ভিন্ন। যেমন বাংলাদেশের ভাষা আর পাকিস্তানের ভাষা এক নয়, অথবা বাংলাদেশের ভাষা এবং আমেরিকার ভাষাও এক নয়, তাই না? কাল, কাল মানে কি সময়। দেখা যায় এটা কিন্তু তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না, যে আজ থেকে 2000 বছর আগে এই অঞ্চলে, এই বাংলা অঞ্চলে, বাংলাদেশ অঞ্চলে যে ভাষা ছিল, আজকে কিন্তু সেই ভাষা নেই। সেই ভাষাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই রূপান্তরিত হয়ে গেছে। আর বলছি কি, সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। হ্যাঁ, এখন দেখা যায় গ্রামে গঞ্জে যারা দরিদ্র কিংবা একদম পুয়ার লেভেলের মানুষ, তারা কিন্তু তাদের ভাষা একরকম, আবার যারা বিত্তশালী বা এলিট ক্লাসের মানুষ, তাদের কিন্তু ভাষা ভিন্ন রকম, তাই না? তুমি জাস্ট এটা যদি চিন্তা করো যে পুরান ঢাকার ভাষা একরকম, আবার যদি তুমি ঢাকার যে বিত্তশালী এলাকা, এলিট ক্লাস এলাকা, যেমন গুলশান, বনানী, ওইসব অঞ্চলের ভাষা কিন্তু আবার আলাদা। ঠিক আছে, মানুষ কিন্তু ওইখানে মানুষরা একটু অন্যভাবে কথা বলে, সেটাই বলছে। এরপরে বলছে কি, ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। হ্যাঁ, ওই যে বললাম, এই যে আমরা কথা বলতেছি, এই যে সাউন্ডটা আমার মুখ থেকে বের হচ্ছে, এটা তো ধ্বনি, ধ্বনি থেকেই সৃষ্টি। কিন্তু এই ধ্বনিটা কোথা থেকে আসে? ধ্বনিটা যে আমাদের এই যে কণ্ঠনালী বা বাকযন্ত্র, এই বাকযন্ত্রের ভিতর দিয়ে আসে। বাকযন্ত্র কিন্তু একটা না, এখানে কিন্তু অনেকগুলো অংশ আছে বা অঙ্গ আছে। ঠিক আছে, আমাদের ফুসফুস থেকে শুরু করে আমাদের কণ্ঠনালী, গলা, জিহ্বা, দাঁত, তালু, সবকিছুই কিন্তু বাকযন্ত্রের অন্তর্গত। সবকিছু মিলিয়েই কিন্তু আমরা একটা শব্দ উচ্চারণ করতে পারি। সেটাই বলছে, মানুষের গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগিতা হলো বাকযন্ত্র। তাহলে কি বাকযন্ত্র কি? তখন এইটা বলবা। আমরা যদি একটু হাইলাইট করি, যে মানুষের গলানালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগিতা হলো বাকযন্ত্র। ক্লিয়ার? ওকে। এরপরে কি আছে, যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়, সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই। আচ্ছা, তুমি এটা চিন্তা করো, আমি একটা ধ্বনি দিলাম, এটার কোনো অর্থ আছে? কোনো অর্থ নেই। তার মানে যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়, সেখানে একটা অর্থ প্রকাশ পেতে হবে, যে সেই ধ্বনিটা দ্বারা কি অর্থ প্রকাশ পেয়েছে। যেমন যদি আমি বলি যে ওহ, তার মানে কি, যে আমি হয়তো আনন্দ প্রকাশ করতে চাচ্ছি, তাই না? বিস্ময় সূচক কিছু একটা প্রকাশ করতে চাচ্ছি। বা হা হা হা, সেখানে কি একটা অর্থ আছে, যে আমি হয়তো হাসছি, আমি হয়তো খুব খুশি। কিন্তু এমন কোনো শব্দ মুখ থেকে বের করবো যার কোনো অর্থ নাই, সেটা তো কোনো ভাষা হবে না, তাই না? তারপরে কি বলছে, ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। ঠিক আছে, শব্দ কিভাবে গঠিত হয়? ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। ধ্বনির অর্থপূর্ণ মিলন কি? যেমন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, আ একটা ধ্বনি, ম একটা ধ্বনি। এখন তুমি যদি বলো আম, এই কিন্তু একটা শব্দ হয়ে গেল, তাই না? যে আ ধ্বনি প্লাস ম ধ্বনি, এই দুইটা ধ্বনি একত্রিত হয়ে কি হলো? একটা শব্দ, তাই তো? যেমন আম। তারপরে কি, আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। যেমন কি একাধিক শব্দ, যেমন একটা শব্দ হতে পারে আমি, তাই তো? একটা শব্দ হতে পারে আম, আর একটা শব্দ হতে পারে খাই। এই যে একাধিক শব্দের সমন্বয়ে তৈরি হলো কি? একটি বাক্য, তাই তো? 2 নম্বরে বলছি কি, পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই, তাই তো? পশু পাখির ডাকের মধ্যে অ্যাকচুয়ালি শব্দ তো আছে হয়তো, কিন্তু ওরা পুরো একটা বাক্য গঠন করতে পারে না খুব সম্ভবত। মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে, এই যে যেটা বললাম, তাই না? যে আমি আম খাই, বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। হ্যাঁ, আমরা বাক্যের পর বাক্য সাজিয়ে পুরো একটা গল্প বলতে পারি, পুরো একটা রচনা বলে ফেলতে পারি, পুরো একটা কাহিনী বলে ফেলতে পারি, তাই না? কিন্তু
এটা কিন্তু পশু পাখিরা পারে না। বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই, তাই তো? পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই। আচ্ছা, এখানে একটা কথা বোঝার চেষ্টা করো যে পশু পাখি কিন্তু একজনের কাছে আর একজনের মনের ভাব প্রকাশ করতে পারে, এমনটা নয় যে শুধু মানুষই পৃথিবীতে নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারে, এমনটা না। পশু পাখিও পারে, কুকুর বিড়াল তারাও পারে, ঠিক আছে, কিন্তু সেটা খুবই কম শব্দে, মানে একটা বা দুইটা শব্দে। কিন্তু একের পর এক শব্দ সাজিয়ে ওরা কিন্তু একটা গল্প ওদের জাতির আরেকজনের কাছে বলতে পারে না। আচ্ছা, সেজন্য পশু পাখির ডাক ভাষা নয়, তাই তো? স্থান কাল ও সমাজ ভেদে ভাষা রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের জন্য সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়, তাই তো? যেমন এক স্থান থেকে অন্য স্থানের ভাষা ভিন্ন, কাল এক সময় থেকে, যেমন ওই যে বললাম 2000 বছর আগে আর এখনকার ভাষাও এক না। সমাজ ভেদে এলিট ক্লাসের লোক আর দরিদ্র বা নিম্ন শ্রেণীর মানুষের ভাষাও এক নয়। তাহলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক হওয়ার তো প্রশ্নই ওঠে না, তাই না? আবার একই ভাষার 1000 বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে নাই, যেটা বললাম আর কি, তাই না? যে বাংলা ভাষায় 1000 বছর আগে যেমন ছিল এখন তেমন নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, ফ্রান্স মানুষের ভাষা ফরাসি, আর চীন দেশের ভাষা কি ম্যান্ডারিন, তাই না? এই যে বলছে কি চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন ইত্যাদি। আবার বাংলাদেশে বাংলার ভাষা পাশাপাশি চাকমা জনগোষ্ঠীর নিজস্ব চাংমা ভাষায় গারো জনগোষ্ঠী তাদের আচিক ভাষায় কথা বলে। এখানে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন আছে যে চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম কি? চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম হলো চাংমা, তাই তো? কি চাংমা, এটা যেন মনে থাকে। আর কি আছে? গারো জনগোষ্ঠী। আচ্ছা, চাকমা গারো আশা করি তোমরা এদের সম্বন্ধে জানো। এরা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি, বুঝতে পারছো? মানে উপজাতি বলা হয় কাদেরকে? যেমন বাঙালি একটা বিশাল জাতি, তাই না? এটা তো উপজাতি হতে পারে না, কিন্তু যে জাতি সংখ্যায় ছোট, একটা জাতি থেকে তারা বিচ্ছিন্ন হয়ে অল্প কিছু জায়গায়, যেমন একটা উপজেলায় বা জেলায় একটা গ্রামে বাস করে, সেটা একটা উপজাতি। আচ্ছা, তাদের নিজস্ব ভাষা আছে। চাকমার ভাষা চাংমা আর গারোর ভাষা হচ্ছে আচিক, তাই না? কত ইন্টারেস্টিং নাম তাদের ভাষার। প্রায় 500 বছর আগে বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষা হুবহু এক নয়। দেখো, একই কথা দুইবার বললো। একটু আগে বললো যে যে 1000 বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না। আচ্ছা, সেটা বলছে সব ভাষার ক্ষেত্রে, আর এখানে উদাহরণ দিছে যে 500 বছর আগে বাংলা আর এখনকার বাংলা এক না, ওই একই কথা। তারপর বলছে কি, সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষা রূপের এই পরিবর্তন হয়। একই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়, যেন ভাষা একটা প্রবাহমান নদী। নদী কি সবসময় কি একই জায়গায় থাকে? নদীর পানি বা জল সেটা কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়? ভাষাও সেরকম রূপ পরিবর্তন করে। প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। এগুলোই এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই স্থির থাকে না। ওই যে শুধু কি বাংলা ভাষার পরিবর্তন হয় 1000 বছর আগে আর এখনকার? না, সব ভাষাই পরিবর্তন হয়েছে অনেক আগের সময়কালের হিসেবে। ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে প্রায় 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। চিন্তা করা যায় যে বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, তামিল, মালায়ালাম এভাবে করতে করতে 3500। আসলে এমন এমন ভাষা আছে যা হয়তো দেখা যায় মাত্র 10,000 মানুষে ব্যবহার করে, এমনও ভাষা আছে। আর আমরা বাংলা ব্যবহার করি কত? প্রায় 30 কোটি মানুষে বাংলা ব্যবহার করি, 30, 35 কিংবা 40। এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এক সময় তো 30 কোটি ছিল, এখন হয়তো বাড়ছে। মাতৃভাষা ও রাষ্ট্রভাষা। মাতৃভাষা এটা আমরা সবাই বুঝি, তাই না? আশা করি এটা তোমরা বোঝো যে মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছ থেকে প্রতিপালিত হয়, তারই কথা শেখে। তারই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায়
তাকেই তার মাতৃভাষা বলে, তাই তো? জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছ থেকে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে। এটি একটি ধারণার প্রকাশ মাত্র, যে এটা একটা শুধু ধারণা। অ্যাকচুয়ালি কি মাতৃভাষা মায়ের কাছ থেকে শিখেই হবে? এখন একটা শিশুর জন্মের সাথে সাথে তার মা হয়তো মারা গেছে, ধরে নাও, তখন সে ভাষা শিখবে কার কাছ থেকে? তার বাবা, তার আন্টি, তার দাদি, তাদের কাছ থেকে। তাহলে কি সেটা তার মাতৃভাষা হবে না? অবশ্যই হবে, তাই না? আমাদের নিজস্ব অঞ্চলের যে ভাষা সেটাকেও আমরা মাতৃভাষা বলতে পারি, যেমন বাংলা আমাদের মাতৃভাষা। তাই যে শিশুর মা তার জন্ম, দেখো যা বললাম তাই, আমি কিন্তু লেখাটা খেয়াল করিনি। তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তেই মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলে তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষায় বলে। যা বললাম এইমাত্র। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা বলে বড় হয়। বাঙালি মায়ের এই বুলি বাংলা, তাই বাঙালি জাতির মাতৃভাষা কি? ইংলিশ, তাই না? জাস্ট মজা করলাম। বাঙালি জাতির মাতৃভাষা বাংলা, অবশ্যই। আবার বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে, তাদের পৃথক মাতৃভাষা আছে। ওই যে চাকমাদের চাংমা আর গারোদের আচিক, নাকি? বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা যাই বলো, ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে। এই জিনিসটা জানবে যে শুধুমাত্র বাংলাদেশের মানুষরাই যে বাংলা ভাষায় কথা বলে তা না, ভারতের বেশ কয়েকটি রাজ্যের মানুষও কিন্তু বাংলা ভাষায় কথা বলে। তার মধ্যে 1 নম্বরে থাকবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বলতে ওপার বাংলার আর কি। তারপরে আমাদের ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, এইসব রাজ্য। এরপরে আছে আমাদের চট্টগ্রামের ওপারে কি মিয়ানমারের যে রাখাইন রাজ্য, সেখানের মানুষও কিছু কিছু বাংলা ভাষায় কথা বলে। এই জিনিসটা কিন্তু একটু মনে করবা, ঠিক আছে? যে কোথায় কোথায় মানুষ বাংলা ভাষা ব্যবহার করে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, আর কোথায়? মিয়ানমারের রাখাইন। এসব অঞ্চলের অনেকেই মাতৃভাষা বাংলা, অনেকেরই মাতৃভাষা বাংলা। তাছাড়া যুক্তরাজ্য, যুক্তরাজ্য কোথায়? ইংল্যান্ড যেটাকে বলে। যুক্তরাষ্ট্র, এটা কোথায়? আমেরিকা বা ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যাই হোক, আর যুক্তরাজ্য মানে কি? ইউকে, ইউনাইটেড কিংডম। ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলাভাষী জনগণ রয়েছে। হ্যাঁ, তো আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর লোক যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডায় বসবাস করে এবং সেখানেও প্রচুর লক্ষ লক্ষ লোক বাংলা ভাষা ব্যবহার করে। সেসব স্থানে বাংলা অনেকের মাতৃভাষা। পৃথিবীর প্রায় 30 কোটি, হ্যাঁ এখানে ডেটা চেঞ্জ হয়নি। ও অ্যাকচুয়ালি এটা তো 2012 সালের বই, তোমাদেরকে আবার ফিরিয়ে এনেছে, সেই কারণে 30 কোটি লেখা আছে। অ্যাকচুয়ালি বেড়েছে, কিন্তু তোমাদের পরীক্ষা আসলে কি লিখতে হবে? 30 কোটি লিখতে হবে। তো পৃথিবীর প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান 6ষ্ঠ। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কি বহু নির্বাচনী প্রশ্ন বা শর্ট প্রশ্ন এই অধ্যায় থেকে, যে পৃথিবীর কত কোটি লোকের মাতৃভাষা বাংলা? কত? 30 কোটি। আর মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান 6ষ্ঠ। এর মানে কি? যে পৃথিবীতে একটা ভাষা সব থেকে বেশি লোকে ব্যবহার করে, সেটার স্থান অবশ্যই 1 নম্বরে থাকবে। আর সেটা কি জানো? সেটা হচ্ছে ইংলিশ না, সেটা হচ্ছে চীনের ভাষা মান্দারিন বা ম্যান্ডারিন, ঠিক আছে? ওই ভাষাটা হচ্ছে 1 নম্বর। এরপরে আছে ইংলিশ, এরপরে আরো কয়েকটা ভাষা আছে, যেমন আরবি আছে, হিন্দি আছে, তারপরে ফ্রান্স বা স্প্যানিশ থাকতে পারে, এরপরে হয়তো বাংলা, ঠিক আছে? মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান 6ষ্ঠ। তার মানে চিন্তা করো যে পৃথিবীতে আমরা কত বেশি বাঙালি আছি, তাই তো? বাংলা ভাষার স্থান 6ষ্ঠ। মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন। এরপরে আছে কি? রাষ্ট্রভাষা। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে।
আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। এটা কিন্তু মুখস্থ লাগবেই যে রাষ্ট্রভাষা কাকে বলে। দেখো রাষ্ট্রভাষা কিসের জন্য ব্যবহার হয়? রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য। যেমন যেমন মনে করো সংসদ ভবনে কোন ভাষায় কথা বলে? কেউ কি চাকমা ভাষায় কথা বলে? বাংলাদেশের ভাষা কিন্তু চাকমাও, কারণ বাংলাদেশে অনেক চাকমারা চাকমা ভাষায় কথা বলে। কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যবহার হবে কোন ভাষা? আমাদের দেশের রাষ্ট্রভাষা, তাই না? তারপরে সেই ভাষাটা হতে হবে সংবিধান স্বীকৃত। মানে কি, বাংলাদেশের যে সংবিধান সেই ভাষাটাকে স্বীকৃতি দিয়েছে। অবশ্যই বাংলাদেশের সংবিধান তো বাংলা ভাষাকেই স্বীকৃতি দিয়েছে, সেটা আমরা সবাই জানি। আর সেই সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। তো দুইটা কিওয়ার্ড যদি মনে রাখো, এই প্রশ্নটা মনে রাখা তোমার জন্য সহজ হবে। কিওয়ার্ড দুটি হচ্ছে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য, আর দ্বিতীয় কিওয়ার্ড হলো সংবিধান স্বীকৃত। তো রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের কিরকম জানি সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। এরপরে আছে কি, একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে। যেমন বাংলাদেশে বাংলা, চাংমা, আচিক, মণিপুরি ভাষা ইত্যাদি। ভারতে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ভাষা ইত্যাদি। পাকিস্তানি কি পাঞ্জাবি, বালুচ, সিন্ধি ভাষা ইত্যাদি। মানে কি একটা দেশে অনেকগুলো ভাষার ব্যবহার থাকে। একটা দেশের মানুষ যে একটা ভাষাই কথা বলবে সবাই, এমন না। সেটা তো আমরা ভারতকে দেখেই জানি যে ভারতের সবার ভাষা তো আর বাংলা বা হিন্দি না। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, পাঞ্জাবি, কত ভাষা আছে। এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন ভাষাতে পরিচালিত হবে এই প্রশ্ন আসে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে তো এটা নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ আমরা বাংলাদেশে বেশিরভাগই বাঙালি, তাই না? কিন্তু ঝামেলাটা বাঁধে গিয়ে ইন্ডিয়াতে, কারণ ওদের দেশে দেখা যায় ম্যাক্সিমামই সব থেকে বেশি সম্ভবত হিন্দি ভাষায় কথা বলে, কিন্তু তার পাশাপাশি প্রায় সেকেন্ড পজিশনে আছে বাংলা, তারাও প্রায় সেম সেম। এরপরে আছে তোমার তামিল, তেলেগু, পাঞ্জাবি। তো সবাই চায় যে হিন্দি কেন ভারতের রাষ্ট্রভাষা হবে, আমাদের ভাষা কি দোষ করলো, তাই না? এখানে একটু ঝামেলা চলে। তাই ভারতে হিন্দি এবং ইংলিশ এই দুইটাকেই রাষ্ট্রভাষা করছে। মানে যে কোনো ভাষাই রাষ্ট্র পরিচালিত হতে পারবে। এই প্রশ্ন সমাধানকল্পে কোনো কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। বুঝতে পারছো বিষয়টা? যেমন বাংলাদেশে রাষ্ট্রভাষা কয়টা? একটা, বাংলা। কিন্তু ওই সকল দেশে একটা ভাষাকে রাষ্ট্রভাষা বানাইতে পারে না। তাইলে কি মারপিট লেগে যাবে জনগণের মধ্যে, আমার ভাষা রাষ্ট্রভাষা হবে, তাই না? তাই একাধিক ভাষাকেও রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। দেখো একটু গল্প বলি যে 1947 সালে দেশ ভাগ হওয়ার পর 1952 সালে কি বলছিল যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু এইখানে কিন্তু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রোটেস্ট করছিল। কিন্তু যদি তখন বলতো যে উর্দু এবং বাংলা দুইটাই হবে রাষ্ট্রভাষা, তাহলে কিন্তু মানুষ আর প্রোটেস্ট করতো না। কিন্তু পাকিস্তানিরা মানে নিজেদেরকেই একদম সুপারমার্সি ভাবছে, উর্দুকেই রাষ্ট্রভাষা বানাইতে চাইছে। তখন কিন্তু ওই রকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু দেখা যায় যে ধীরে ধীরে বাংলাদেশ স্বাধীন, মানে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। যদি প্রশ্নটা ঘুরিয়ে বলা হয় যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা যে বাংলা, সেটা সংবিধানের কোন ভাগের কোন অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে, সেটা হচ্ছে প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে। মনে করো প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে। ক্লিয়ার? ওকে। সো এরপরে রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে, তাই না? যে সর্বাধিক মানুষ, সব থেকে বেশি মানুষ যে ভাষাটাকে বোঝে, বোধগম্য মানে যে ভাষাটাকে বোঝে, সেই হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃত হয়ে থাকে। এই ভাষায় রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন শিক্ষা প্রদান, অবশ্যই আমাদের যে টেক্সট বুকগুলো সেগুলো কোন ভাষায়? বাংলায়। ইংলিশও আছে, সেটা ভিন্ন কথা। পাঠ্যপুস্তক প্রণয়ন, সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ, সামাজিক আচার অনুষ্ঠান পরিচালনা,
দলিল দস্তাবেজ লিখন, রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ ইত্যাদি সম্পন্ন হয়ে থাকে। কিসে? রাষ্ট্রভাষায়। পাকিস্তানে রাষ্ট্রভাষা উর্দুর পাশে ইংরেজিকেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট অবস্থা, মানে তখন বাংলার রাষ্ট্রভাষা দিতে পারে নাই, আর এখন কোথায় ইংরেজদের ভাষারেও দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া লাগছে। আসলে এটা উচিত, তাই না? কারণ ইংরেজিও তো ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত একটা ভাষা, এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। দুঃখিত যদি বাংলার মধ্যে দু একটা ইংলিশ শব্দ বলে থাকি, কারণ তোমাদের ইংলিশও প্রয়োজন আছে, তাই তো। এরপরে বলছি কি, ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহার হয়। যেমন পশ্চিমবঙ্গের যে সরকারি অফিসগুলোয় কোন ভাষা ব্যবহার হবে? হিন্দি না, সেখানে বাংলা ভাষা ব্যবহার হবে। ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য এবং আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক বাংলা ভাষা বাংলা। শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য আর আসামের বরাক উপত্যকায় তারাও সরকারি অফিসগুলোতে বাংলা ভাষা ব্যবহার করে। ঠিক আছে। যদি বলা হয় যে কোথায় কোথায় প্রশাসনিকভাবে বাংলা ভাষা ব্যবহার করা হয়, তখন শুধুমাত্র বাংলাদেশ লিখবা না, তখন অপশনে আসবে, উত্তরে আসবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড আর আসামের বরাক উপত্যকা। এরপরে আমরা পরের অধ্যায়ে শিখব সাধু ও চলিত রীতির পার্থক্য। ঠিক আছে, এটা শিখবো আমরা পরের ক্লাসে। লেখা সুন্দর হলো না। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। গুড।